বাংলাদেশে এমনও সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে বিয়ের সময় কনের পক্ষ থেকে বর পক্ষকে কোনো যৌতুক বা কোনো উপহার দেওয়া হয় না, বরং উল্টো বর পক্ষ থেকে কনে পক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণের পণ দিতে হয়। আদি যুগে এই পণ প্রথা থাকলেও বর্তমানে তার উল্টো হয়ে গেছে। এখন ঘরের মেয়ে বিয়ে দিতে গেলে বিশাল পরিমাণের যৌতুক দিতে হয়। এটা কখনো নগদ অর্থ, আবার কখনো উপহারের নামে। এই যৌতুকের বেড়াজালে অনেক গরিব মেয়ের জীবন আটকে আছে, অনেককে বিদায় নিতে হয়েছে এই পৃথিবী থেকে। কিন্তু বাংলাদেশের সাঁওতাল সমাজ এই পণ প্রথা এখনও মেনে চলছে। সাঁওতাল সমাজে বিয়ের আগে কেন দিতে হয় পণ জানেন? এটা কি শুধুই পণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে শত বছরের এক ঐতিহ্য? একটি বিয়ে, দুইটি পরিবার আর একটি প্রথা, যার নাম পণ প্রথা। সাঁওতাল সমাজের প্রতিটি আচার অনুষ্ঠানের পেছনে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার গল্প। আর সেই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিয়ের আগে পালিত পণ প্রথা। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো সাঁওতাল গ্রামে গেলে এখনও দেখা যায় এই ঐতিহ্যের ছাপ। গ্রামের মাটির ঘর, খোলা আঙিনা, আত্মীয় স্বজনের উপস্থিতি আর সামাজিক আলোচনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের প্রস্তুতি। সাঁওতাল সমাজে পণ প্রথা বলতে সাধারণত বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে কনে পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা উপহার সামগ্রী প্রদান করার একটি সামাজিক প্রথাকে বোঝায়। তবে এটি শুধুমাত্র অর্থের বিনিময় নয়, এর মধ্যে জড়িয়ে আছে পারিবারিক সম্মান, সামাজিক দায়িত্ব এবং দুই পরিবারের পারস্পরিক সম্পর্কের এক স্বীকৃতি। দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার তানোর উপজেলার কচুয়া কাজীপাড়া গ্রামে। এটি একটি সাঁওতাল আদিবাসী এবং বাঙালিদের সহাবস্থানে বসবাস করা। এখানে প্রায় 100 ঘরের মতো সাঁওতাল আদিবাসী বসবাস করে, আর বাকি হচ্ছে বাঙালি। কচুয়া গ্রামটা অনেক বড়। কচুয়া কাজীপাড়া স্পেসিফিকলি সেটাতেই আমি অবস্থান করছি। এখানে আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান মানে যে বিয়ের পূর্ব প্রস্তুতির মধ্যে যেগুলো থাকে, প্রথমে কোনো মেয়েকে যদি ছেলের পছন্দ হয় তাহলে ছেলের পরিবার থেকে মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। আবার কোনো ছেলেকে যদি পছন্দ হয় তাহলে মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যম হিসেবে ঘটক একটা মধ্যস্থতা করেন। তো এরকম প্রস্তাবনার পর্বের দ্বিতীয় পর্ব আজকে অনুষ্ঠিত হচ্ছে। মানে প্রস্তাবনা হয়ে গেছে, মেয়ে পক্ষ ছেলে পক্ষর বাড়িতে গিয়ে দেখে আসছে। এখন ছেলে পক্ষের বাড়ি থেকে মেয়ে পক্ষের বাড়িতে আসা হয়েছে। উনি হচ্ছেন এই গ্রামের নায়কে, যিনি পুরোহিত নামেও পরিচিত। ওনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ভালোই আছি। আপনার নাম কি? আমার নাম অসু হাসদা। অসু হাসদা। আপনি এই গ্রামের একজন নায়কি। সমাজ ব্যবস্থার যে একটা কাঠামো থাকে, একটা সংগঠন থাকে, সেই সংগঠনের মাঝি হারাম থেকে শুরু করে পারানিক এবং নায়কে একটা অংশ, তাই তো? সেই সমাজ ব্যবস্থার একটা অংশ হচ্ছে নায়কে। তো নায়কের মধ্যে দুইটা নায়কে আছে, একটা হলো কুডাম নায়কে আর একটা হলো নায়কে। কুডাম নায়কে মানে হচ্ছে যিনি অপদেবতারকে খুশি রাখার জন্য পূজা করেন, আর উনি হচ্ছেন দেবতাকে সন্তুষ্ট রাখার পূজা করেন। তো এখন জানবো যে আপনারা আজকে যে অনুষ্ঠানটা করতে গেলেন, এই অনুষ্ঠানের কোন পর্যায়ে, বিয়ের কত নম্বর পর্যায়ে? এটা 2 নাম্বার। তো এইখানে কি কি আচার অনুষ্ঠান হয়ে থাকে? ওই যে পণ বললাম, পণ, এই যে বর বললাম, হ্যাঁ, এইসব দিয়ে আনলাম। হ্যাঁ, পণ মানে হচ্ছে ধান না? হ্যাঁ, ধান। হ্যাঁ, পণ মানে ধান। এটা কতটুকু ধান? ধানের কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? কেজির ওজনে 3 মণ 5 কেজি। 3 মণ 5 কেজি। এই পণ মানে হচ্ছে আপনার বর মানে ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের বাড়িতে যখন আসবে তখন 3 মণ 5 কেজি ধান নিয়ে আসবে, এটাকে পণ বলছেন। হ্যাঁ, ওটাই পণ বলছি। আর এই বিষয়টা নিয়ে রাত্রে পুঙ্খানুপুঙ্খ মানে বিস্তারিত আলোচনা হবে এই বিয়ের ব্যাপারটা নিয়ে, তাই তো? আমি এখন কথা বলতেছি, তিনি হচ্ছেন এমন একটি সেতু বন্ধন যিনি হাজার হাজার মানুষের জোড়া লাগিয়ে দেন। মানে অপরিচিত একটা মেয়েকে অপরিচিত একটা ছেলের সাথে বন্ধন করে দেন, যাকে বাংলা ভাষায় আমরা ঘটক বলে থাকি। আপনার নাম কি? আমার নাম পানছড়ি টুডু। পানছড়ি টুডু।
আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কাকনহাট রুদ্রাপুর। আচ্ছা, কাকনহাটের রুদ্রাপুরে। তা আপনি একজন ঘটক, হ্যাঁ, এই ঘটকালি করেন কত বছর থেকে? ঘটক তাহলে মেলায় কয় বছর থাকে? মোটামুটি 10 বছর। 10 বছর। হ্যাঁ, এটা কি আপনার পেশা নাকি এমনিতেই মাঝে না মাঝে করেন? পেশা না। আমার যদি বলে যে আমাদেরকে বোর খোঁজ ইয়ে করে দেন, বিয়া লাগান, তাহলে আমি ঘটক তালি করি। আচ্ছা, আর মানে আমি নিজ পেশাদার। ইচ্ছায়, হ্যাঁ নিজ ইচ্ছায় আমি করি না। ছেলের হয়তো পছন্দ হইলো, দিদি কি কাকি কি মাসি যান ওখানে, আমার ছেলের মেয়ের পছন্দ হয়েছে, এই মেয়েটা আমার সাথে বিয়ে লাগালে ভালো হয়, এরকম করে আমি আচ্ছা, বিয়ে মানে করি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে দেখে পছন্দ করে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলে, তাহলে হ্যাঁ। আপনি মধ্যস্থতা হ্যাঁ, করেন, হ্যাঁ, তাই তো? মেয়ের বাপ মারাও যদি না, ছেলের বাপ মারাও বলে যদি যে আমি ছেলের বিয়ে দিব, তা আমাকে একটা কন্যা দেখে দাও, আমি ছেলের বিয়ে দিব, তাহলে আমি ধরেন পছন্দ মানে করে ধরেন আমি বিয়ে এভাবে লাগাই। কেউ বললে তারপর আসেন, পেশাদার আপনি না? না, আচ্ছা, না, না। পেশাদার বলতে একটা হিসেব থাকে যে হ্যাঁ, নিজেই ছেলে মেয়ে খুঁজে বেড়াই খুঁজে অবিবাহিত। বেড়াই, তা হ্যাঁ, না, ওই পেশা আচ্ছা, নাই আমার। বুঝতে পারছি। হুম। একটা সময় আমাদের বাঙালি মুসলিম বলেন আর হিন্দু বলেন, একটা সিস্টেম ছিল যে বিবাহ দিতে গেলে মেয়ে পক্ষকে প্রচুর পরিমাণে টাকা, যেটাকে যৌতুক বলি, আমাদের এই অঞ্চলে ডিমান্ড বলে, ডিমান্ড। তো আদিবাসী সমাজে কি সেই ব্যবস্থাটা আছে যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে পক্ষকে টাকা দেওয়া বা কোনো কিছু দেওয়ার এরকম ব্যবস্থা আছে? না, 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 এখন পর্যন্ত তো এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নাই। তবে বিয়েতে যতগুলা মান দান পড়ে, হুম। এই মান ধরেন এই মেয়েকে দিয়ে দিল, আর মেয়ের বাপ মারা যতটি মাইনের টাকা পড়েছে, টাকা তারা তো খরচ করছে, মেয়ের বিয়েতে কম খরচা হয় না, ওই টাকা মেয়ের বাপ মারা রাখে। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসটা। আসলে বাঙালি মুসলিম বলেন হিন্দু, এদের ভিতরে নাই, সবাই চায় কেউ যৌতুকটাকে টাকা না হলেও অন্য কিছুতে কনভার্ট করে, বলে R15 দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, নাহলে আমার ছেলেকে ওই জিনিস দিতে হবে। এইভাবে কেউ, যেমন চট্টগ্রামের দিকে প্রচলন আছে ফার্নিচার, বিয়ের আগে ছেলেদের পরিবার পুরোটাই খালি করে দেয় ঘরটর, মেয়ের পরিবার থেকে ফার্নিচার দিয়ে ঘর ভরে দিতে ঘর হবে। ভরে দেয়, হ্যাঁ, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছে। আপনি ছেলে পক্ষ থেকে আসছেন? ছেলে পক্ষ আচ্ছা, ছেলে পক্ষ থেকে আসছেন, আপনাদের বাড়িতে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। হয়েছে, তা এখন আসছেন, কতজন আসছেন এখানে? এখানে দুজনা। দুইজন। দুইজন। তো এটা কি দিনক্ষণ ঠিক করার বিষয় নিয়ে ডিসকাস করা নাকি? হ্যাঁ, দিনক্ষণ যে ফোন নিয়ে এলাম, ওটা অভিভাবককে বুঝিয়ে দিতে হবে। বুঝে দিলেন, বুঝলাম, কিন্তু আজকের ডিসকাশনের বিষয়টা কি বিয়ের দিন তারিখ ঠিক করা নাকি দিন তারিখ আগে ঠিক হয়েছে? আজকে কথাবার্তা পাকা হয়ে যাবে, বিষয়টা এরকম? হ্যাঁ, আচ্ছা, মেয়ে পক্ষরা ছেলে পক্ষের বাড়িতে যাওয়ার সময় কি নিয়ে যায়? আর তারা নাই। নিয়ে যাবে না কিছু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ছেলের কে হন? বড় ভাই। বড় ভাই, মানে যে ছেলের বিয়ে হ্যাঁ। হওয়ার কথা তার বড় ভাই, তাই তো? ফুফাতো বড় ভাই আর কি। আপনি যে ছেলের বিয়ে উপলক্ষে পণ দিতে আসছেন, সেই ছেলের কে হন? কাকা। কাকা। তার মানে আপনার ভাতিজা। ভাতিজা। তো এখানে আসছেন, এই যে জিনিসটা আমরা ডিসকাস করলাম যে বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। পাকা করা হয়ে গেছে অলরেডি। অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের এক ধরনের, মানে এটা কি বলে, সৌজন্যতা, মানে যেটা করার প্রয়োজন। ওখানে কথাবার্তা পাকা হয়ে গেলেও এখানে আসতেই হবে, নিয়ম এটাই। ধানটা জমাতে হবে, দিতে হবে, এটা বুঝাই দিতে হবে। বুঝে উঠে তখন খালি। এখন ওরা তো ধান বুঝে নিল, কিন্তু এটা মেপে নিল না তো। না বুঝিলে ওরা মেপে নেয়নি তো। না, ওখান থেকে ল্যাপে চলে নিতে হবে। আচ্ছা, মানে 3 মণ 5 কেজিই হতে হবে। 3 কেজি 5 কেজি আছে না? আপনি কি জানেন যে 3 মণ 5 কেজি হওয়ার কোনো কারণ আছে? 5 কেজি না 6 কেজি তো হতে পারতো। না, 6 কেজি হবে। আরও 5 কেজি আরও কমতে হবে, ওই বেশি দিতে পারে 5 কেজি, না 5 কেজি আরও কমাতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দর্শক, বিয়ের দ্বিতীয় স্টেজে যেই পণ বিষয়টা আছে, 3 মণ 15 কেজি ধানের যে বিষয়টা থাকে, এই ধানটাই বরপক্ষের বাড়ি থেকে আনা হয়েছে। এখন এইগুলো নামিয়ে রাখা হলো, এই গাড়িতে করে আনা হয়েছে। আর এখানে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস হবে, আস্তে আস্তে বিষয়গুলো নিয়ে ডিসকাস হবে। এটা হচ্ছে সাঁওতালি বিয়ের অনেকগুলো নিয়মকানুনের ভিতরে একটি।
সন্ধ্যার পর সমাজের সবাই এসে উপস্থিত হয়েছে কনের বাড়ির উঠানে। বাড়ির উঠানে সবাই বসে আড্ডা দিচ্ছে। ছোট বড় ছেলে মেয়ে সবাই এখানে উপস্থিত আছে, যেন এটাই একটি ছোটখাটো মিলন মেলা। সাঁওতাল রীতিতে বিয়ের পরব 5 দিনে, তার মধ্যে এটি দ্বিতীয় দিনের পরব। সবাই বসে কথাবার্তা বলছে আর ঠিক করছে কিভাবে কি করতে হবে, কে কোন দায়িত্ব পালন করবে। সাঁওতাল বিয়েতে বিয়ের সকল কাজ সমাজের সবাই মিলে সম্পন্ন করে। আমরা শহরে দেখে থাকি কোনো কমিউনিটি সেন্টারকে বিয়ের সকল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু উত্তরবঙ্গের গ্রামের চিত্রগুলো সম্পূর্ণ আলাদা। এখানে বিয়ের সকল কাজ সমাজের সবাই ভাগ করে নেয়। এখানে একটা কাগজে লিস্ট করা হয়েছে কে কোন দায়িত্ব পালন করবে এবং কোন খাতে কত টাকা খরচ হবে। সবাই মিলে পরিকল্পনা করছে আর হাড়িয়া পান করছে। গ্লাস থেকে হালিয়া শেষ হওয়ার সাথে সাথে আবার পুনরায় জগ থেকে ঢেলে পূর্ণ করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে হারিয়া ছাড়া সাঁওতালদের কোনো উৎসব হতেই পারে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথা নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। কেউ বলেন এটি ঐতিহ্যের অংশ, আবার কেউ মনে করেন অতিরিক্ত অর্থনৈতিক চাপ অনেক পরিবারের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে দরিদ্র পরিবারের যুবকদের জন্য কখনো কখনো এই প্রথা বিয়ের পথে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। এখানেই শুরু হয় বাস্তবতার সঙ্গে ঐতিহ্যের সংঘাত। একদিকে রয়েছে পূর্বপুরুষের রেখে যাওয়া সংস্কৃতি, অন্যদিকে রয়েছে আধুনিক সমাজে পরিবর্তিত বাস্তবতা। ফলে অনেক পরিবারই এখন চেষ্টা করছে প্রথার মূল চেতনাকে ধরে রেখে অপ্রয়োজনীয় চাপ কমানোর। তবে একটি বিষয় অস্বীকার করার কোনো উপায়ই নেই, পণ প্রথা শুধু অর্থের হিসাব নয়, এটি সাঁওতাল সমাজের সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে প্রকাশ পায় পারিবারিক সম্মান, দায়িত্ববোধ এবং আত্মীয়তার বন্ধন। আজকের তরুণ প্রজন্মও নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে জানার চেষ্টা করছে। তারা ঐতিহ্যকে সম্মান করতে চায়, আবার সময়ের প্রয়োজন অনুযায়ী ইতিবাচক পরিবর্তনও চিন্তা করে। হয়তো এভাবেই শত বছরের পুরনো এই প্রথা ভবিষ্যতে টিকে থাকবে, ঐতিহ্যের সৌন্দর্যকে ধারণ করে, কিন্তু মানুষের জীবনে অযথা কষ্ট সৃষ্টি না করে। আপনার মতে এই ঐতিহ্যকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে দেখার জন্য শেয়ার করবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।